উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রফেসর ওজান চৌধুরী। লিখেছেন বর্ণা শিকদার, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ১৯। মৌ হেলে দুলে কলেজ চত্বরে হাঁটছিল। হঠাৎই তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি ফুটে উঠল। সে চারদিকে ফিরে তাকালো। সবাই যার যার মতো আড্ডা ও গল্পে ভীষণ বিচি। সে এই সুযোগেই দ্রুত করে দৌড়ে উজানের কেবিনের দিকে হাঁটা দিল। অবশ্য প্রথম দিকে উজানের কাছে যাওয়ার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না তার, কিন্তু মেহের যেহেতু মাঠের এক কোণে বসে ইভাদের সাথে ফোনে প্রেমালাপে ব্যস্ত, তাই সেখানে তৃতীয় ব্যক্তি হয়ে ফালতু প্যানপ্যানানি শোনার বিন্দুমাত্র ধৈর্যময়ের ছিল না। ভেবেছিল একা একা পুরো কলেজ চত্বর ঘুরে বেড়াবে, কিন্তু পরক্ষণে প্রফেসরের মুখটার কথা মনে পড়তেই মৌয়ের মনটা আনন্দে যেন নেচে উঠল। সে ধীরগতিতে কেবিনের দিকে এগিয়ে চলল। তারপর হুট করে কোনো নক না করে স্বভাবসবল ভঙ্গিতে উজানের কেবিনের দরজায় লক খুলে ভেতরে ঢুকে পড়ল মৌ। কিন্তু ভেতরে ঢুকে চোখের সামনে যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শিরিন দুই হাতে শক্ত করে উজানকে জড়িয়ে ধরে একদম বুকের সাথে মিশে আছে। দৃশ্যটা দেখা মাত্রই মুহূর্তের মধ্যে মৌয়ের পায়ের নিচ থেকে যেন সমস্ত শক্ত মাটি সরে গেল। চোখ দুটো বিষাদ আর রাগে ছানা পড়া হয়ে উঠল। উজানও ঠিক সেই মুহূর্তেই দরজার দিকে তাকিয়ে মৌকে দেখে ভীষণভাবে চমকে উঠল। সে সঙ্গে সঙ্গে নিজের সমস্ত জোর দিয়ে হাত দিয়ে ছাড়িয়ে শিরিনকে নিজের থেকে সরাতে চাইল, কিন্তু এতটাই শক্ত করে চেপে ধরাই পারল না। ও যেন এক চরম অসহায় ও অপরাধীর মতো দৃষ্টি নিয়ে মৌয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকালো। ভেবেছিল হয়তো মৌ মৌ তো তাকে ভুল বুঝবে, এক বুক অভিমান নিয়ে চলে যাবে, কিন্তু ওজানকে সম্পূর্ণ অবাক করে দিয়ে মৌ এক সেকেন্ডের জন্য ভুল বুঝল না। বরং সে ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে এক হেঁচকা টানে শিরিনের মাথার চুল মোটো করে ধরল এবং তীব্র শক্তিতে টান মেরে উজান থেকে দূরে সরিয়ে ছেঁকে ফেলল। ম্যাম বলে যতটুকু শ্রদ্ধা বা সম্মান এতদিন মনে বলে অবশিষ্ট ছিল, এই নোংরা দৃশ্য দেখে শিরিনের প্রতি তার মনে আর কেবলমাত্র ঘৃণা ছাড়া কিছুই রইল না। মৌ কোনো কথা না পারিয়ে তড়িৎ গতিতে উজানের রিভিশন টেবিল থেকে একটা শক্ত বলপেন নিজের মুঠোয় তুলে নিয়ে তেড়ে গেল শিরিনের দিকে। মাঝপথে উজান ভয় পেয়ে তড়িঘড়ি করে মৌয়ের হাতটা চেপে ধরতেই মৌ নিজের সেই জ্বলন্ত রক্তচক্ষু বিষাদ দৃষ্টি দিয়ে স্বামীর চোখের দিকে তাকালো। তার সেই চাহনি দেখে স্বয়ং সিআইডি অফিসার ওজান চৌধুরীও ঢোক গিলে থমকে গেল। পরের মুহূর্তেই উজান একদম সুবোধ বালকের মতো আলতো করে মৌয়ের নরম হাতটা ছেড়ে দিয়ে খুব নিচু স্বরে বিড়বিড় করল, আই এম রিয়েলি সরি জান, কন্টিনিউ প্লিজ। মৌ আর এক সেকেন্ডের সময় নষ্ট করল না। সে ততক্ষণে নিজের বাঁ হাত দিয়ে শিরিনের মুখটা এমন শক্ত করে চেপে ধরল যে কোনো আওয়াজ বের করার সুযোগই থাকলো না। আর অন্য হাতে ধরা সেই শক্ত কলমটা দিয়ে কোনো দয়ামরা ছাড়াই সজোরে আঁচড়ে আঘাত বসালো শিরিনের উন্মুক্ত পেটে। মুখটা এত শক্ত করে চেপে ধরে থাকায় শিরিনের যন্ত্রণায় কুকড়ে উঠেও একটা চিৎকার পর্যন্ত দিতে পারল না। তার ভয়াল রক্তশূন্য ফ্যাকাশে মুখটা দেখে মৌ নিজের ঠোঁট বাঁকিয়ে এক পৈশাচিক বিরক্তির বিষাক্ত হাসি হাসল। খানিক বাদে শিরিনকে ছেড়ে দিতেই সে হাত দিয়ে পেটের জায়গাটা চেপে ধরে ন্যাকা কাপাসরে কেঁদে উঠে উজানকে বলতে লাগলো, উজান, তোমার এই রাক্ষসে বউ আমাকে তোমার চোখের সামনেই এভাবে আঘাত করলো, আর তুমি সাইলেন্ট থেকে কিছুই বলবে না? এই রক্তচোখা ডাইনি মেয়ের সাথে তুমি কি করে একসাথে থাকছো উজান? কথাটা বলেই শিরিন এক প্রকার ভিড় জমানো আবেগের আবারও উজানের দিকে এক পা এগোতে চাইল, কিন্তু ততক্ষণে মৌ এক ধাক্কায় তাকে মেঝেতে আছাড় মেরে ফেলে দিল। সেই সঙ্গে নিচু স্বরে হুঙ্কার তুলল, আমার ভাতার আমার সাথে কিভাবে থাকবে সেটা কি তোকে আলাদা করে ব্যাখ্যা দিতে হবে শাকচুন্নি? 12 ঘাটের পানি খেয়েও তোর শখ মেটেনি। আর তোকে যদি এখানে আমি পিটিয়ে ছাতু বানিয়ে চামড়া কুড়িয়ে ফেলে দিই, তবুও আমার প্রফেসর সাহেব তোকে বাঁচাতে একটা টু শব্দও করবে না, কারণ অ্যাম ইজ অনলি অ্যান্ড প্রিয় অফিসিয়াল ওয়াইফি। আচ্ছা, তোর কি বিন্দুমাত্র লজ্জা বলতে কিচ্ছু নেই? একজন কলেজের দায়িত্বশীল শিক্ষিকা হয়েছিস, অথচ শরীরের অর্ধেকাংশ নগ্ন করে এভাবে পাতলা শাড়ি পরে ভার্সিটি আসিস। এতটুকু লজ্জা করে না তোর? এত বেহায়াপনা কেমন করে করতে পারিস? শিরিন মেঝেতে বসে নিজেকে সামনে নিয়ে চিৎকার করে উঠল, মৌ, জাস্ট শাট আপ। ভুলে যেও না আমি তোমার টিচার হই। রাখ তোর বালের টিচার। এতই যদি টিচার হওয়ার শখ, তবে নিজের স্টুডেন্টের হাজব্যান্ডকে নিয়ে কেবিনে কেন টানটানি করিস? যদি প্রফেসর সাহেব তোকে একটুও পাত্তা দিত তবে না হয় মেনে নিতাম, কিন্তু আমার বর তো তোকে কুকুরের মতো দেখতেও পারে না। তবুও তুই পেছনে পেছনে কেমন নীল লজ্জের মতো আঠার মতো লেগে থাকিস। মৌ, জাস্ট 5। আমি 5 পর্যন্ত কাউন্ট করব। এর মাঝে যদি তোকে আমার চোখের সামনে দেখি তবে আজকে তোর খবর আছে। 1, 2, 3। ঠিক সেই মুহূর্তে ও যেন একটু নিচু হয়ে মেঝেতে বসে থাকা আতঙ্কিত শিরিনের কানের কাছে ফিসফিসিয়ে রুদ্ধস্বরে সতর্কতায় আওড়ালো, শাকচুন্নি, নিজের প্রাণটা বাঁচাতে চাইলে এই মুহূর্তে চোখের সামনে থেকে দূর হ, নয়তো এই বাঘিনী আজ তোর মাথার একটা চুলও রাখবে না। আমি কিন্তু ঠেকাবো না।
ভয়ে ভয়ে পেটের যন্ত্রণায় শিরিন আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করার সাহস পেল না। কোনো মতে শাড়ি সামলে খড়িয়ে খড়িয়ে দ্রুত কেবিন থেকে দৌড়ে বেরিয়ে পালিয়ে গেল। শিরিন কেবিন থেকে পালিয়ে যেতে মৌ গটগট করে এগিয়ে গিয়ে ভেতর থেকে দরজাটাই লক করে আটকে দিল। তারপর ধূপধাপ চওড়া পা ফেলে এসে উজানকে তার রিভলিং চেয়ারে বসিয়ে দিল আর নিচে সোজা গিয়ে উজানের কলার চেপে বসল। উজান এতে বিন্দুমাত্র অবাক হলো না, কিন্তু মৌ হঠাৎই খুব আদরের ভঙ্গিতে উজানের চওড়া গলায় নিচের দুই হাতে পেঁচিয়ে এবং মুখটাই উজানের শক্ত বুকের খাঁচে গুজে দিল। উজান অতি মমতায় মৌয়ের পিঠে হাত বোলাতে বোলাতে মৃদু ও শান্ত স্বরে বলল, খুব কষ্ট হচ্ছে জান। কেন কষ্ট হতে যাবে? মৌ উজানের শক্ত বুকে নিজের নাকটা খুঁজতে খুঁজতেই উত্তর দিল, এই যে শিরিনকে এভাবে আমার এত কাছাকাছি জড়িয়ে ধরে থাকতে দেখলে। কষ্ট তো তখন হতো যদি এতে আপনার নিজের সামান্যতম সায় বা সম্মতি থাকতো। আপনার তো কোনো দোষ ছিল না, তবে অহেতুক কষ্ট পেয়ে নিজের মন খারাপ করব কেন? আচ্ছা শুনছেন? বলো। কি বলবো? তুমি তো কিছু একটা বলতে চাইছিলে এখন। ওজন ভ্রু উচালো। হুম, এখন আর কিছু বলতে ইচ্ছে করছে না আমার। ওজন আর কথা বাড়লো না, চুপচাপ মৌয়ের ঘন চুলগুলোর মাঝে আঙ্গুল চালিয়ে দিতে লাগলো। আর মৌ আনমনে ওজানের শার্টের ওপরে দুটো বোতাম খুলেছে আবার লাগাচ্ছে। বউয়ের এই পাগলামি দেখে ওজান তার কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটের কোণে একটা মারাত্মক দুষ্টু হাসি ফুটিয়ে ফিসফিসি করে প্রশ্ন করল, জান কাঁদতে চাও? ওজানের এই কথাটা কর্ণগহ্বরে প্রলয়ঙ্কারী ডাকের মতো মৌয়ের কানে গিয়ে বাজল। প্রথম 2 থেকে 1 সেকেন্ড কথাটার কবির অর্থ বুঝতে না পারলেও পরক্ষণের সংকেতটা মাথায় ঢুকতেই মৌ চরম লজ্জায় ও রাগে ওজানের উন্মুক্ত ফর্সা বুকে সজোরে একটা কামড় বসালো। ওজান যন্ত্রণায় ভাট করে হালকা কোকড়ে উঠে চেঁচিয়ে উঠল, আউচ, বউ লাগলো তো, একটু আদর করো। মৌ ফ্যাল করে ওজানের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে সে কাঁদবে নাকি হাসবে তা একেবারেই বুঝে উঠতে পারছে না। লোকটা যে এত বেহায়া হতে পারে তা আগে জানা ছিল না, অথচ একটা সময় কত না কিটকিটে বদরাগী প্রফেসর ছিল সে। মৌকে এভাবে নিস্তব্ধ হয়ে চুপ থাকতে দেখে ওজান আদরের ভঙ্গিতে ডেকে উঠল, কি হলো জান, আদর করবে না? প্রফেসর সাহেব, আমার কিন্তু এবার সত্যি সত্যি রাগ হচ্ছে। আপনাকে নিয়ে টেনশনে আমার বুক ফেটে যাচ্ছে, আর আপনি এখনো মুচকি মুচকি হাসছেন। কলেজ যেদিকেই তাকাই সেদিকে সব ডাইনি আপনার দিকে চিল শকুনের মতো লোভী চোখে তাকিয়ে থাকে। দুনিয়াতে কি আর কোনো পুরুষ মানুষ অবশিষ্ট নেই বলুন তো? সবার শুধু আমার পুরুষের দিকেই কেন নজর দিতে হবে? ওজান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে এক ভ্রু উজ্জ্বলো, পিচ্ছি জেলাসি ফিল করছে। মৌ ওজানের চোখে একদম গহীনে চোখ রেখে থমথমে কণ্ঠে বলে উঠল, আপনি এমন কেন বলুন তো? কেন বুঝতে পারেন না যে আপনাকে অন্য কারো এত কাছাকাছি দেখলে আমার বুকের ভেতরে কেমন কষ্ট হয়? ওজান ততক্ষণে পরম ভালোবাসায় মৌয়ের কপালের নিচে ঠোঁট ছুঁয়ে বরফ শীতল গলায় বলল, তাহলে এক কাজ করে যান, আমি এই প্রফেসর জবটা ছেড়ে দিই। আমার ওয়াইফের এত কষ্ট পাবে আর আমি এটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছি না। মৌ ফ্যাল করে ওজানের দিকে তাকিয়ে রইল। মানুষটা তাকে কতটা অসম্ভব ভালোবাসে তা তার জানা ছিল, তাই বলে এতটুকু একটা বিষয়ের জন্য নিজের স্বপ্নের পেশা ছেড়ে দিতে প্রস্তুত হয়ে যাবে? মৌ আবারও ওজানের চওড়া গলায় দুহাত শক্ত করে পেঁচিয়ে ধরল। তার কণ্ঠ থেকে অদ্ভুত একটা ভালোবাসার মিষ্টি সুর ভেসে এলো, প্রফেসর সাহেব, আপনি এত ভালো কেন বলুন তো? আপনি জানেন আপনার এমন প্রতিটি কথাই বারবার নতুন করে মুগ্ধ হয়ে যায় আমি। আমাকে আপনার ভালো লাগার প্রফেশন ছেড়ে দিতে হবে না, শুধু আমাদের ওই ক্লাসে এসে পড়া নেওয়া বন্ধ করে দিন, তাহলে চলবে। আর ওই ডাইনিগুলোর থেকে অন্তত 10 হাত দূরত্ব বজায় রেখে চলবেন, ব্যাস। আমার আপনার থেকে আর কিছুই চাওয়ার নেই। আমি জবটাই ছেড়ে দেব। তাহলে কিন্তু আমিও কাল থেকে কলেজে আসা আর পড়াশোনা করা সব ছেড়ে দেব। যেখানে আমার আপনি থাকবেন না সেখানে এই ময়েরও কোনো অস্তিত্ব থাকতে পারে না। আচ্ছা শোনেন। ওজান স্থির ও শান্ত দৃষ্টিতে বউয়ের মুখের দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে মৃদু এক ফলে হাসি ফুটিয়ে বলল, বলো চান। আমাকে একটু বাসায় ফেরার ব্যবস্থা করে দিতে পারবেন প্লিজ? আমার কেমন যেন মাথা ঘুরছে, শরীরটাও একদম ভালো লাগছে না আমার। কথাগুলো শোনা মাত্রই ওজান আটকে উঠল। মৌয়ের সহ্য শক্তি কতটা বেশি তা ওজান খুব ভালো করে জানে। যতটা কষ্ট বা অসুস্থতা হোক না কেন সে সহজে নিজের শরীর খারাপের কথা মুখ ফুটে কারোর কাছে প্রকাশ করে না। আজ যখন নিজ থেকে বলেছে তার মানে শরীরটা সত্যিই বেশি খারাপ লাগছে। ওজান তড়িঘড়ি হয়ে মৌয়ের দুটো কাল নিজের হাতের তালুতে আলতো করে স্পর্শ করল। উদ্বেগ ভরা গলায় শুধালো, ভীষণ খারাপ লাগছে জান, চলো আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। না না, হাসপাতালে যাব না, বাসায় গিয়ে একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু প্রিন্সিপাল স্যারকে বলুন আমার আর্লি লিভের একটা ব্যবস্থা করে দিন। জাস্ট ওয়েট জান। ওজান আর এক মুহূর্ত দেরি না করে নিজের ফোন তুলে প্রিন্সিপাল স্যারকে কল দিয়ে মৌয়ের অসুস্থতার কথা জানিয়ে ছুটির ব্যবস্থা করে দিল। তারপর ফোনটা রেখে পরম ভালোবাসায় মৌয়ের কপালে একটা দীর্ঘ বাকুল চুমু এঁকে দিয়ে ফিসফিসে আওড়ালো, চলো আমি নিজেই তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি।
না না, আপনাকে ক্লাস ফেলে যেতে হবে না, আমি নিজেই যেতে পারবো, তাছাড়া ড্রাইভার আঙ্কেল তো আছেই। শিওর তো পিচ্ছি? ওজান এখনও নিশ্চিন্তিত। একদম শিওর। অতঃপর মৌ ধীরে ধীরে উজানের কোল থেকে নেমে সোজা নিজের ক্লাসে গেল। তার থেকে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে কক্ষ ত্যাগ করলো। উজান দরজার কাছে দাঁড়িয়ে পেছন থেকে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। মন বলেছিল বইয়ের সাথে এখনই ছুটে চলে যেতে, কিন্তু কলেজের কিছু দায়িত্বর কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও তা সম্ভব হলো না। মৌ খানিকটা দূরে গিয়ে একবার পেছনে ফিরে তাকালো, তারপর মুচকি হাসি উপহার দিয়ে উজানকে আশ্বস্ত করলো। দেখতে দেখতে সে কলেজের মেইন গেট পেরিয়ে রোদের আলোয় মিলিয়ে গেল। গোধূলি বিকেল, আকাশ জুড়ে তখন রক্তিম আভা ছড়িয়ে সূর্যটা যেন ধীরে ধীরে হেলে পড়েছে পশ্চিমের দিগন্তে। রক্তিম আলোর শেষ রশ্মিটুকু তখন ছড়িয়ে পড়েছে চারিপাশে। এমন এক সময় মৌ ছাদেই একা বসে একা একা পায়চারি করছিল। দক্ষিণা হাওয়া এসে বারবার তার নরম গা ছুঁয়ে যাচ্ছে, ওনায় আঁচল আর কপালের এলোমেলো চুলগুলোকে উড়িয়ে দিচ্ছে অবাধ্যভাবে। হালকা একটা শীতের পরশ জড়িয়ে ধরেছে শরীরকে। ও যেন এখন বাসায় নেই, কোনো জরুরি কাজে বাইরে গিয়েছে। আর ঠিক সেই সুযোগেই এত সুন্দর একটা বিকেলে একা একা উপভোগ করেছিল সে। আগে মেহেরকে ডেকে আনতে তার রুমে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে দেখে ইফাত আর মেহের নিজেদের মাঝেই মিষ্টি কিছু মুহূর্ত হারিয়ে আছে। ইফাতের সেই অসহায় আর বাকুল দৃষ্টি দেখে মৌ মুচকি হেসে নিজে চুপচাপ ছাদ থেকে সরে এসেছে। মৌ তো ছোটবেলা থেকে জীবনের ঠিক এতটুকুই চেয়েছিল, তার প্রাণের মেহু যেন সবসময় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা হয়। তার মেহু জীবনে এমন একটা রাজপুত্র আসুক যে পুরো দুনিয়া ভুলে শুধু মেহুরকেই আঁকড়ে ধরে বাঁচবে। পরম করুণাময় ওপরওয়ালা মৌয়ের সেই মনের গভীর প্রার্থনাটা আজ সত্যি সত্যি কবুল করেছে। ভাবনার সাগরের ঠিক তখনই ভেসে যাচ্ছিল মৌ। এমনই এক তীব্র ও ভারী আওয়াজে কানের কাছে আসমিক ভেসে এলো এক চেনা আহ্বান, ফুল। কথাটা প্রলয়ঙ্কারী বজ্রপাতের মতো এসে মৌয়ের কানে বাজল। কণ্ঠস্বরটা বড্ড চেনা, বড্ড আতঙ্কের। মৌ অমনি তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো এবং শিউরে উঠল। রোহান তালুকদার দুহাতে বুকের উপরে শক্ত করে ভাঁজ করে ধীর পায়ে তার দিকেই হেঁটে আসছে। লোকটাকে এই সময় ছাদে দেখে মৌয়ের বুকের ভেতরটা ভয়ে মুহূর্তে হিম হয়ে গেল। রোহান এই বাড়ির এখানে কিভাবে ঢুকলো তা সে কোনোভাবেই ভেবে পাচ্ছে না। রোহান চওড়া ধাপে এগোতে শুরু করতেই মৌ আতকে পেছাতে লাগলো। ভয়ে বারবার শুকনো ঢোক গেলে বাকুল চোখে চারিপাশটা দেখার চেষ্টা করেছে সে। পেছাতে পেছাতে একসময় ছাদের একপাশে ঠান্ডা দেওয়ালে মৌয়ের পিঠ থেকে গেল, আর পেছনে কোনো পথ নেই। মৌকে দেওয়ালে আটকে যেতে দেখে রোহানের ঠোঁটে এক নিষাক্ত ও তাচ্ছিলের হাসি ফুটে উঠল। মৌ কোনো মতে ভয়ত মিনমিনে স্বরে জিজ্ঞেস করলো, তো তুমি এখানে কি করছো রোহান ভাইয়া? কি চাই তোমার? রোহান মৌয়ের এক হাতে দূরে এসে থমকে দাঁড়ালো। ছায়ার সূর্যালোকে তার ফ্যাকাশে মুখটা বড় ভয়ঙ্কর দেখাচ্ছিল। সে এক বিষাদময় চোখে তাকিয়ে বলল, আমার চাওয়া পাওয়ার মাঝে কেবল একজনই ছিল, আর সেটা কেবল তুই, যাকে হাজারবার তাহাজ্জুদের নামাজে চেয়েও এই অভিশপ্ত রোহান তালুকদার শেষ পর্যন্ত পেল না। মৌ বুক ভরে একটা তপ্ত শ্বাস ফেলল। বাকুল হয়ে ছাদের আশেপাশে তাকালো কোনো পরিচিত মানুষকে পাওয়ার আশায়, কিন্তু পুরো ছাদ একদম নির্জম নিস্তব্ধ। রোহান মৌয়ের এই ছটপটানি দেখে আবারও এক অদ্ভুত তাচ্ছিলের হাসি হাসলো। বিষাদময় চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, যে মেয়ে মানুষকে ঠান্ডা মাথায় খুন পর্যন্ত করতে পারে, সেই মেয়ে আজ এই রোহান তালুকদারকে দেখে এত ভয় পাচ্ছে? সিরিয়াসলি? ভাবতেও কেমন হাসি পাচ্ছে। কথাটা যেন সত্যি সত্যি বজ্রপাতের মতো এসে মৌয়ের কানে আর মাথায় আছড়ে পড়ল। তার ফর্সা মুখটা মুহূর্তেই রক্তশূন্য হয়ে একেবারে ফ্যাকাশে সাদাটে রূপ নিল। সে আতঙ্কে ছানা পাড়া চোখে রোহানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল, এসব কি বলছো তুমি রোহান ভাইয়া? অভিনয়টা বেশ চমৎকারে আয়ত্ত করে ফেলেছিস ফুল। আচ্ছা, তুই আমাকে মনে মনে আসলে কি ভাবিস বলতো? কিছুই তো মাথায় ঢোকে না আমার। তবে শুনে রাখ, রোহান তালুকদারকে তুই যতটাই গভীর জলের মাছ ভাবিস, তার থেকেও শত সহস্র গুণ বেশি গভীর জলের মাছ হলো এই রোহান তালুকদার নিচে। মৌ এবার পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেল। তার মুখের সমস্ত ভাষা, কথা বলার শক্তি যেন এক লম্হায় স্তব্ধ হয়ে গেল। এই মুহূর্তে এমন পরিস্থিতিতে তাকে কি বলা উচিত তার কিছুই মাথায় আসছে না। হঠাৎই রোহান তার এক ধাপ এগিয়ে এলো মৌয়ের একদম গা ঘেঁষে। ভয় দেওয়ালে আরও বেশি গুটিয়ে গেল মৌ, চোখ দুটো আতঙ্কে বন্ধ করার উপক্রম। ঠিক তখনই রোহান মৌয়ের চোখের দিকে তাকিয়ে নিজে ধারালো চোখ রেখে খানিকটা নিচু হয়ে পরম বাকুলতা ও হাহাকার নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো। কি বিচ্ছিরি অনুভূতি যে মরে যাওয়ার মতো কষ্ট দেয়, তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসতে মন চায়। কথাটি শোনা মাত্রই মৌয়ের ভেতরের পুরো আত্মাটা শিউরেও আর কেঁপে ওঠে। রোহানের ওই ভারী কণ্ঠস্বরের ভেতরে লুকিয়ে থাকা দীর্ঘদিনের চাপা কান্নার প্রলয় আর তীব্র হাহাকারটা সে খুব ভালো করে অনুভব করতে পারছে। কিন্তু আফসোস,
এত কিছু জানার ও বোঝার পরেও মৌয়ের নিজের চেয়ে আর কিছু করার নেই, কারণ তার আত্মা, তার মন, তার পুরো অস্তিত্ব জুড়ে তো কেবল একজনেরই রাজত্ব করে চলেছে, আর ভালোবাসার মানুষ প্রফেসর ওজান চৌধুরী। হঠাৎ মৌ মিনমিনে গলায় প্রশ্ন করলো, রোহান ভাইয়া প্লিজ থামো, আর সহ্য হচ্ছে না এসব। কবে মুক্ত পাবো তোমার এই যন্ত্রণা থেকে? তাৎক্ষণিক রোহান এগিয়ে গেল মৌয়ের দিকে, আকুল দৃষ্টিতে তাকিয়ে রইল। পাষাণ মৌ বুঝতে পারল না তার চোখের ভাষা, বুঝল না তার হৃদয়ের ক্ষত বিক্ষত হাহাকার। এই স্বার্থপর দুনিয়ায় কেউ বুঝল না তার আত্মচিৎকার। রোহান নিবু নিবু দৃষ্টিতে তাকিয়ে আকুতির সুরে আওড়ালো, মুক্তি? আমার ভালোবাসাকে তোর যন্ত্রণা মনে হয় ফুল? যা দিলাম তোকে মুক্তি। রোহান তালুকদার তার ভালোবাসার যন্ত্রণা থেকে তোকে চিরকালের জন্য মুক্তি দিল, কিন্তু তোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ভালোবেসে যাবে এই এতিম ছেলেটা। কথাটা বলে ধূপধাপ পা ফেলে ছাদ থেকে চলে গেল রোহান। কিছু সময় মৌ নিজেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর তড়িঘড়ি করে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে আসতে এসে বুঝতে পারল রোহান লুকিয়ে নয়, বরং সকলের সঙ্গে ড্রয়িং রুমে বসে কুশল বিনিময় করে তার কাছে এসেছিল। এমনকি মৌয়ের জন্য সে তার সব পছন্দের জিনিসও কিনে নিয়ে এসেছে, কিন্তু এসবে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সে রোহানের পিছু পিছু দৌড়ে বাড়ির বাহিরে বেরিয়ে এলো। রোহান তখন গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় শেষবারের মতো অশ্রুসিক্ত দৃষ্টিতে ফিরে তাকিয়ে আওড়ালো, ভালোবাসে ফুল, রোহান তালুকদার আজও তোকে অসম্ভব ভালোবাসে। রোহানের কণ্ঠস্বরটি স্পষ্ট শুনতে পেল মৌ, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। সে কিছু বলতে পারল না। অতঃপর চোখের পলকে রোহান চোখের আড়াল হয়ে গেল। ঠিক 2 দিন পর মৌ তাড়াহুড়ো করে কলেজের জন্য রেডি হচ্ছে, আর ওজান যত্ন করে তার ব্যাগে বই খাতা গুছিয়ে দিয়েছে। মেয়েটা ইদানিং পড়াশোনায় বেশ মন দিয়েছে, ইদানিং তাকে আর পড়ার জন্য বলতেও হয় না। ওজানকে খুশির জন্য এবং চৌধুরী পরিবারের সম্মানে যাতে তার এক ফোঁটাও আঘাত না লাগে, তার যে মেয়েটার পড়াশোনা একদমই অপছন্দ ছিল, সেই এখন দিনরাত এক করে খাটছে ভালো রেজাল্টের আশায়। মৌ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হওয়ার মাঝে ওজান কয়েক লোকমা ভাত তার মুখে পুড়ে খাইয়ে দিচ্ছিল। মৌও লক্ষ্মী মেয়ের মতো নানা করে খেয়ে নিল। এরপর আয়নার সামনে বসে পরম মমতায় তার লম্বা চুলগুলো সুন্দর করে বেনুনি করে দিচ্ছে ওজান। আজ কলেজে আবার ক্লাস এক্সাম রয়েছে, তাই মৌয়ের হাতে খোলা ইংরেজি বই। গতকাল রাতেও অনেক রাত অবধি পড়েছে সে। হঠাৎই তার হাত থেকে বইটা কেড়ে নিল ওজান। মৌ সোজা হয়ে দাঁড়িয়ে একটু পিছিয়ে তাকালো। ওজান বইটা ব্যাগে রেখে এক হেঁচকা টানে মৌকে একদম নিচে শক্ত বুকে জড়িয়ে নিল। হুট করে আসবে কেমন কাঁদছে, হালকা ঘাবড়ে গেল মৌ, তবে বিচলিত না হয়ে একদম স্বাভাবিক গলায় বলল, প্রফেসর সাহেব এখন একটুও দুষ্টুমি করবেন না প্লিজ, কলেজে যেতে কিন্তু লেট হয়ে যাবে। ওজান মুহূর্তের মধ্যে মৌয়ের গলার ভাঁজে মুখ গুজিয়ে দিল, একদম নিচু ও মাদকীয়তার স্বরে আওড়ালো, গতকাল রাতে তো এক ফোঁটাও দুষ্টুমি করতে দাওনি আমাকে, আবার এখনও বাধা দিচ্ছ? এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না জান, প্লিজ ছাড়ুন না, সত্যি সত্যি আজ লেট হয়ে যাবে কিন্তু। মৌ ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ওজান ছাড়ল না, বরং আরও শক্ত করে বুকে জড়িয়ে রাখলো। বেশি লেট হবে না জান, জাস্ট 5 মিনিট প্রমিস। ওজানের 5 মিনিটের বয়ান শুনে মৌ আর 1 সেকেন্ডও সময় নিল না, সজোরে একটা ধাক্কা দিয়ে ওজানকে সরিয়ে দিল। হুট করে বউয়ের ধাক্কা খেয়ে ওজান সামলাতে না পেরে সোজা গিয়ে বিছানায় ধপ্পাস করে পড়ে গেল। সে অসহায় করে তাকিয়ে রইল, কিন্তু মৌয়ের সেদিকে বিন্দুমাত্র নজর নেই। সে উল্টো হাত উঁচিয়ে কড়া গলায় বলল, নষ্ট পুরুষ একটা, 5 মিনিটে আপনার হয়? 5 মিনিটের দোহাই দিয়ে শেষমেশ আমাকে আজ কলেজে যেতেই দেবেন না আপনি তো, সরুন তো এখান থেকে। ওজান বিছানা থেকে উঠে বসে মাথায় হাত দিয়ে বলে উঠল, শাশুড়ি মেয়ে বলে কি, এমনি এমনি তোমাকে আমার নষ্ট মাথার কারখানা বলি না, শয়তান সেমরি, তোমাকে জাস্ট কিউটি একটা কিস করার কথা বলতে গেলাম, আর তোমার ওই নষ্ট মাথা ভেতরে ভেতরে কিসব উল্টাপাল্টা ভেবে বসেছে। ছি, এত অশ্লীল মেয়ে আমার বউ, ভাবা যায়? বউ দরজার কাছে গিয়ে ততক্ষণে থমকে দাঁড়িয়ে গেল। উজানের মুখের এমন কথা শুনে লজ্জায় ও অপ্রস্তুত হয়ে নিজের জিভ সজোরে একটা কামড় বসালো সে। তারপর একটু জোরপূর্বক হেসে ঘাড় পাকিয়ে তাকালো। সরি দুলহাজান, আসছি আমি। আর হ্যাঁ, কলেজ থেকে ছুটির পর বাসায় ফিরে যেন আপনাকে একদম চোখের সামনে দেখতে পাই। কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন, আর কত দ্রুত আসবেন, আই ডোন্ট কেয়ার। আমি কলেজ থেকে ফিরে আপনাকে রুমে দেখতে চাই, মানে চাই। কথাটা শেষ করে এক প্রকার দৌড়ে রুম থেকে পালিয়ে গেল মৌ। ওজান বিছানায় বসে শুধু ফ্যাল করে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। অতঃপর ঠোঁটে করে এক চিলতে তৃপ্তির মুচকি হাসি ফুটিয়ে নিজের কাজগুলো গোছাতে মনোযোগ দিল। এদিকে প্রায় ঘণ্টাখানেক পর মৌ, মেহের এবং ইফাতকে নিয়ে গাড়ি এসে কলেজের মেইন গেটের সামনে থামল। গাড়ি থামা মাত্রই মৌ চটচলতি নেমে গেল। মেহেরের দিকে ফিরেও না তাকিয়ে সোজা ক্যাম্পাসের ভেতরের দিকে হেঁটে গেল সে। মেহের যখনই গাড়ি থেকে পা বাড়িয়ে নামতে যাবে, অমনি পেছন থেকে ইফাত তার নরম হাতটা শক্ত করে আঁকড়ে ধরে টেনে রাখল। মেহেরের সাথে সাথে ভ্রুচোরা কুচকে তাকালো,
কি হলো, যেতে দিন না। মৌ তো আমাকে ফেলে একাই চলে গেল। ইফার ঠোঁট উল্টে বলল, তুমি এত আনরোমান্টিক কেন বলো তো বউ? ভাবি তো আমাদের একটু প্রাইভেসি দেওয়ার জন্যই একা একা কেটে পড়লো। আর তুমি কিনা কি ভেবে বসে আছো? আচ্ছা বাদ দাও তো ওসব, কষে 5টা মিষ্টি জমি দাও তো দেখি। কি? মিহির চোখ ছানা বড়া করলো। যা বাবা, এভাবে চেঁচাচ্ছ কেন? ভুল কি বললাম? হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি আমাকে মিষ্টি মুখ করাতে পারবে ঠিক তত তাড়াতাড়ি ভাবির কাছে যেতে পারবে, নয়তো আজ এখানে আটকে রাখবো। মিহির অসহায় মেশানো দৃষ্টিতে তাকালো। প্লিজ ছেড়ে দিন না, এখন কলেজে এসে পৌঁছে গিয়েছি, তবুও এভাবে চালাবেন? কলেজে এসে গিয়েছি তো কি হয়েছে? কলেজে আসতে বলে কি দুটো চুমুও খেতে পারবো না? এটা কোন দেশের নিয়ম? প্লিজ বউ, ফার্স্ট একটা চুমু দাও না, কেমন জানি খালি খালি লাগছে আমার। মেহের এবার 2 চোখ বড় বড় করে রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই ইফা ঢোক গিলে মিষ্টি একটা হাসি দিয়ে চট করে গাড়ির দরজার লক খুলে দিল। সে খুব ভালো করেই বোঝে এখন আর বেশি জোরাজোরি করতে হলে বিপরীত হবে, আর কপালে ঝটকা জুটবে। মৌ আর মেহের দুজনে ধীরপায়ে কলেজের চত্বরে ঢুকতেই চারিপাশে এক অদ্ভুত থমথমে পরিবেশ তাদের চোখে পড়ল। ক্যাম্পাসে উপস্থিত প্রায় প্রতিটি স্টুডেন্ট তাদের দিকে অত্যন্ত কটু ও বাঁকা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ব্যাপারটা টের পেয়ে মৌ অস্বস্তি নিয়ে মেহেরের দিকে তাকালো। তারা যত সামনের দিকে এগিয়ে চলল, চারিপাশের চোখগুলো তত বেশি নোংরা আর তীক্ষ্ণ রূপ নিতে লাগলো। ফিসফিসানি ছাপিয়ে হঠাৎই দাঁড়িয়ে থাকা একটা ছেলে স্পষ্ট কটুকণ্ঠ ভেসে এলো। আহারে, টিচারের সাথে এমন ফষ্টি নষ্টি না করলে আবার রেজাল্ট ভালো হয় নাকি? বেহায়া মেয়ে, এত বড় কেলেঙ্কারি ঘটিয়ে আবার কলেজে রূপ দেখাতে এসেছে। ছি, আমার ভেবেই লজ্জা লাগছে। কথাটা একদম বিষাক্ত তীরের মতো এসে বিঁধল মৌয়ের বুকে, কারণ দৃষ্টিভাবে কথাটা সরাসরি তার দিকে তাকিয়ে তাকে ইঙ্গিত করে বলা হয়েছে। বুকের ভেতরটা অজানা আতঙ্কে ধক করে উঠল। আর একটু সামনে এগোতেই থার্ড ইয়ারে এক সিনিয়র আপু হুট করে এসে মৌয়ের পথ আটকে দাঁড়ালো। মুখের কদার্য ভঙ্গি করে পাকা সুরে বলে উঠল, ছি মৌ, তোমার একটুও লজ্জা নেই বলতে কিছু অবশিষ্ট আছে? এত বড় একটা জঘন্য অপকর্ম করে আবার কোন মুখে কলেজে আসার সাহস করেছো? এতখানি বেহায়া আর চরিত্রহীন কবে থেকে হলে শুনি? মৌ ভয়ে কাপা কাপা গলায় কোনো মতে জিজ্ঞেস করলো, আপু কি করেছি আমি? সবাই এভাবে কেন কথা বলছেন আমার সাথে? চুপ কর, একদম মুখ বন্ধ করে রাখ বেয়াদব মেয়ে। এমন একটা নোংরা আর সস্তা মেয়ের মুখে কথা শুনতেও তো ঘেন্না লাগছে। যে এতটুকুনি মেয়ে হয়ে শেষে কিনা টিচারের সাথে। কথাটা বলেই মেয়েটি মুখ ঘুরে হন হন করে চলে গেল। মৌ অসহায় ছোট ছোট বিষণ্ণ চোখে মেহেরের দিকে তাকালো। মেহের ততক্ষণে মৌয়ের বরফ শীতল হাত দুটো নিজে 2 হাতের শক্ত মুঠো করে চেপে ধরেছে। মৌ তাকে আশ্বস্ত করতে বলল, বোনো প্লিজ, তুই মন খারাপ করিস না তো। এরা কেন কি কারণে এসব বাজে কথা বলছে কিছুই তো বুঝতে পারছি না। চল আগে ক্লাসে গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি ঘটেছে। মৌ আর মেহের বুক চাপা ভয় নিয়ে ক্লাসরুমের দিকে পা বাড়ালো। ঠিক তখনই করিডোরের মোড়ে তাদের সামনে এসে পথ আটকে দাঁড়ালো ললিতা আর জিহাদ। মৌকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনের ঠোঁটের কোণে ভেসে উঠল এক বিষাক্ত ও পৈশাচিক তৃপ্তির বাঁকা হাসি। মৌ সহ্য করতে না পেরে ললিতার দিকে তাকিয়ে বাকুল গলায় জিজ্ঞেস করল, ললিতা, তোর এমন বিশ্রী আর নোংরা ভেবে হাসছিস কেন বলতো? আর ক্যাম্পাসের সবাই আমাকে দেখে এভাবে বাজে কথা বলছে কেন? কি হয়েছে আমাকে একটু বলবি প্লিজ? ললিতা চোখ দুটো বড় বড় করে বলল, হাউ সুইট। মৌ, তুই বুঝি সত্যি কিছু জানিস না যে কলেজের সবাই আজ তোর দিকে এভাবে থুতু কেন ফেলেছে? এমন হেয়ালি না করে সোজা বল, কি হয়েছে? জিহাদ পাশে দাঁড়িয়ে বাঁকা হেসে বলে উঠল, ললিতা জানিস ভাবতে ওকা ঘিনঘিন করছে যে এমন একটা নষ্টা মেয়েকে আমি একসময় প্রপোজ করেছিলাম। ছি মৌ ছি, তুমি শেষ পর্যন্ত কিনা এতটা নিচু আর এতটা খারাপ হলে। জিহাদের মুখ থেকে এমন অপবাদ শুনে মৌয়ের চোখ দুটোর কোনা পেয়ে অজর ধারায় দুফোটা তপ্ত অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল। সে ভয় ও অপমানে থরথর করে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, জিহাদ, এসব কি বলছো তুমি? আমি কি করেছি? সত্যিই কিছু বুঝতে পারছো না? চলো তাহলে আজ নিজের চোখে দেখাই রঙ্গলীলা তোমাকে। এই বলে ললিতা আর জিহাদ তাদের আগে আগে ক্লাসরুমের দিকে হেঁটে গেলে আর পেছনে পেছনে এক অচেনা আশঙ্কায় মেহেরকে নিয়ে পা বাড়ালো মৌ। ক্লাসের রুমের দরজার সামনে পৌঁছে ভেতরে পা রাখতেই মুহূর্তের মধ্যে মৌয়ের বুকের ভেতর আত্মাটা যেন আতঙ্কে শিউরে উঠল। হাত পা একদম অবশ হয়ে এলো তার। চোখের সামনে পুরো দুনিয়াটা এক লম্হায় যেন ঘোর আমাবস্যার অন্ধকারকে ঢেকে গেল। বিশাল সেই ক্লাসরুমের প্রতিটি দেওয়ালে